সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধামরাই কলেজের অর্থনীতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষ ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আজকে গাণিতিক অর্থনীতি বিষয়ের উপরে একটি ক্লাস নিব। আমাদের আজকের অধ্যায় 6 একমাত্রিক কার্যক্রম। এটি এই অধ্যায়ের চতুর্থ ক্লাস। আমাদের আজকের টপিক উদ্বৃত্ত চলকের অর্থনৈতিক ব্যাখ্যা এবং ঘাটতি চলক ও উদ্বৃত্ত চলকের মধ্যে পার্থক্য কি। প্রথমেই আমরা যে কোশ্চেনটি শিখব সেটি হচ্ছে উদ্বৃত্ত চলকের অর্থনৈতিক তাৎপর্য কি। আমরা এখন উদ্বৃত্ত চলকের অর্থনৈতিক ব্যাখ্যা করব। প্রথমেই আমাদের জানতে হবে উদ্বৃত্ত চলক কি। একমাত্রিক কার্যক্রমের ক্ষেত্রে বাধা শর্তগুলি যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু যদি এই আকারে থাকে, তাহলে সমতায় রূপান্তরের জন্য যে চলক বাধা শর্তের সাথে বাধা শর্ত থেকে বিয়োগ করতে হয় সেই চলককে বলা হয় উদ্বৃত্ত চলক। উদ্বৃত্ত চলকে সাধারণত V1, V2 থেকে Vn অথবা L1, L2, L3 থেকে Ln এই চলক দ্বারা এই প্রতীক দ্বারা আমরা প্রকাশ করে থাকি এবং বাধা শর্তের সাধারণত বাম পাশে এই উদ্বৃত্ত চলক বিয়োগ আকারে থাকে। এখন আমরা উদ্বৃত্ত চলকের অর্থনৈতিক ব্যাখ্যা বোঝার আগে একটি উদাহরণ নিব। সেই উদাহরণের সাহায্যে আমরা উদ্বৃত্ত চলকের অর্থনৈতিক তাৎপর্য শিখব। আমরা একটি সর্বনিম্নকরণ সমস্যা বিবেচনা করতে পারি। সর্বনিম্নকরণ সমস্যা সি অর্থাৎ ব্যয়। আমরা সাধারণত ক্রেতা অথবা বিক্রেতা যেই হোক না কেন, আমরা প্রত্যেকেই ব্যয়টা আসলে কম করতে চাই। ক্রেতা যখন ক্রয় করতে যায় কোনো পণ্য, তখন সে ব্যয় কম করতে চায়। আবার বিক্রেতা যখন উপকরণ ক্রয় করতে চায়, তখন সে সেই উপকরণটা সে সবসময় কম দামে ক্রয় করতে চায়। তাহলে তার ব্যয়টি হবে সর্বনিম্ন। এখানে আমরা বিক্রেতা বা উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে সর্বনিম্নকরণ সমস্যাটি ব্যাখ্যা করব। এটি হচ্ছে একজন বিক্রেতার ব্যয় অপেক্ষক। সি সমান হচ্ছে 10P1 প্লাস 15P2। এখানে তার সীমা শর্ত থাকবে কিছু। সীমা শর্ত আমরা সীমা শর্ত তিনটি দেব। একটি হচ্ছে 2P1 প্লাস 3P2 greater than or equal to 2, আর এটি হচ্ছে 3P1 plus 3P2 greater than or equal to 3, আর এটি হচ্ছে P1 plus 2P2 greater than or equal to 4। এছাড়াও একটা অঋণাত্মক শর্ত আমরা বিবেচনা করি। অঋণাত্মক শর্ত অবশ্যই P1 P2 অবশ্যই greater than or equal to 0 হবে। এটি একটি সর্বনিম্নকরণ সমস্যা। এখন এই সর্বনিম্নকরণ সমস্যা থেকে আমরা কাম্য মান পেতে গেলে, অর্থাৎ সবচেয়ে খরচ কোনখানে সর্বনিম্ন হবে, এটি বের করতে হলে আমাদেরকে এখানে এই সীমা শর্তগুলি থেকে আমাদের উদ্বৃত্ত চলক বিয়োগ করতে হবে। অর্থাৎ এখন আমরা সীমা শর্তগুলিকে আমরা বিয়োগ করব, করে এই সীমা শর্তের অসমতাকে আমরা সমতায় রূপান্তরিত করব। তাহলে আমরা লিখি, ধরি আমরা শুরু করব এইভাবে। ধরি একজন উৎপাদনকারী তিনটি পণ্য, একজন উৎপাদনকারী তিনটি পণ্য উৎপাদন করবে, X1, X2, X3, এবং পণ্য উৎপাদন করতে যে সে দুটি উপকরণ সে ব্যবহার করবে। একটি উপকরণ হচ্ছে শ্রম এবং আরেকটি উপকরণ হলো মূলধন। এই দুটি উপকরণ সে ব্যবহার করবে। এখন এই উপকরণ দুটির একটি বাজার মূল্য আছে। শ্রমের বাজার মূল্য যদি হয় P1 এবং মূলধনের বাজার মূল্য যদি হয় P2 একক প্রতি, অর্থাৎ শ্রমের মূল্য প্রতি একক P1 এবং মূলধনের মূল্য প্রতি একক P2 যদি হয়, তাহলে উৎপাদনকারী যদি এখানে
10 একক যদি সে শ্রম তাকে কিনতে হয় এবং 15 একক যদি মূলধন তাকে ব্যবহার করতে হয়, তাহলে উৎপাদনকারীর ব্যয় অপেক্ষক এখানে হবে, এখানে 10 হবে হচ্ছে শ্রমের পরিমাণ হলো 10 একক এবং মূলধনের পরিমাণ হচ্ছে 15 একক এবং শ্রমের বাজার মূল্য হচ্ছে, এটা হচ্ছে মূল্য একক প্রতি হচ্ছে P1 এবং মূলধনের বাজার মূল্য একক প্রতি হচ্ছে P2। এখন যদি প্রত্যেক উৎপাদনকারী একজন ক্রেতা, অর্থাৎ তাকে উৎপাদনের সময় উপকরণ তাকে কিনতে হয়, কাজেই তাকে যদি এটি উপকরণ বাবদ সে যে ব্যয়টা করে সেটি হচ্ছে তার মোট ব্যয়, তাহলে এখানে সে দুটি পণ্য সে কিনবে, একটা হচ্ছে শ্রম, একটা হচ্ছে মূলধন। শ্রম কিনবে সে 10 একক, বাজার মূল্য হচ্ছে P1, তাহলে তার মোট শ্রমের পিছনে ব্যয় বা মূল্য হবে, শ্রম ক্রয় করতে তার মূল্য হবে বা মোট ব্যয় হবে 10 গুণন P1 সমান হচ্ছে 10 P1 এবং এটা হচ্ছে শ্রমের মোট ব্যয়। তেমনি ভাবে সে যদি 15 একক মূলধন তাকে ক্রয় করতে হয়, তাহলে তার মূলধনের ব্যয় কতটুকু হবে? তাহলে তার মূলধনের ব্যয় হবে, মূলধনের মোট ব্যয় হবে, মূলধনের পরিমাণ হচ্ছে 15 একক, তাহলে 15 একক পরিমাণ গুণন দাম P2, মূলধনের একক প্রতি ব্যয় হচ্ছে P2 অর্থাৎ 15 P2। তাহলে এখান থেকে আমরা ব্যয় অপেক্ষকটি পেয়ে গেলাম। C সমান হবে 10 P1 যোগ 15 P2। এখন উৎপাদনকারী কি করবে? উৎপাদনকারী তার এই ব্যয়টাকে সে চেষ্টা করবে সর্বনিম্নকরণ করতে। একজন উৎপাদনকারী যদি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, একমাত্রিক কার্যক্রম আমরা জানি, একমাত্রিক কার্যক্রম কোন বাজারের জন্য প্রযোজ্য? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের জন্য প্রযোজ্য। তাহলে একমাত্রিক কার্যক্রম যদি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম কিভাবে ভারসাম্যে পৌঁছায়? একটি ফার্ম যখন সে উৎপাদন করে তখন সে ভারসাম্যে দীর্ঘমেয়াদী সাধারণত সে স্বাভাবিক মুনাফা অর্জন করে, তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম স্বাভাবিক মুনাফা যতক্ষণ সে অর্জন করবে ততক্ষণ সে বাজারে থাকবে। যখন এখানে সে স্বাভাবিক মুনাফা, আমরা জানি স্বাভাবিক মুনাফা কখন অর্জিত হবে? যখন উক্ত ফার্মের মোট ব্যয় সমান মোট আয় হবে। ফার্মের গড় ব্যয় যখন গড় আয়ের সমান হবে তখন একটি ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে এবং সে বাজারে থাকবে বা তার উৎপাদন কাজ সে চালিয়ে যাবে। কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম দীর্ঘমেয়াদে সাধারণত সে প্রতিযোগিতার সম্মুখীন হয়, অর্থাৎ দীর্ঘমেয়াদে এখানে যে জিনিসটি হয়, অন্য অনেক ফার্ম সে বাজারে প্রবেশ করতে পারে, ফার্ম বাজারে প্রবেশ করতে পারে, তাহলে সে অনেক প্রতিযোগিতার সম্মুখীন হবে, বাজারে প্রবেশ করে বা প্রতিযোগিতার সে সম্মুখীন হয়। এখন দীর্ঘমেয়াদে যদি একটি ফার্ম তার গড় ব্যয়কে মিনিমাম গড় আয়ের সমান করতে পারে তাহলে সে স্বাভাবিক মুনাফা অর্জন করবে এবং সে বাজারে টিকে থাকবে। আর যদি তার গড় ব্যয়টা যদি তার বেশি হয়ে যায় গড় আয়ের চেয়ে, তাহলে সে আর বাজারে টিকে থাকতে পারবে না, তখন সে বাজার থেকে বের হয়ে
যাবে, কাজেই তখন সে লোকসানের সম্মুখীন হবে। কাজেই আমরা বলতে পারি একজন উৎপাদনকারী সে যখন উৎপাদন করতে যাবে, তখন সে যদি তার ব্যয়টাকে সর্বনিম্নকরণ করতে চায়, তাহলে সে কিছু বাধা শর্তের সম্মুখীন হতে পারে। এখন এই বাধা শর্তগুলো কি কি? এই বাধা শর্তগুলো হচ্ছে, আমরা ধরে নিচ্ছি সে 3টি পণ্য সে উৎপাদন করে, X1, X2, X3। এই 3টি পণ্য উৎপাদন করতে যেয়ে সে 3 ধরনের বাধা শর্তের সম্মুখীন হচ্ছে। প্রথম বাধা শর্ত আমরা দেখছি যে সে শ্রম ব্যবহার করছে এবং মূলধন ব্যবহার করছে। শ্রম ব্যবহারের পিছনে তার খরচ হচ্ছে 2P1 এবং 3P2, অর্থাৎ সে 1 একক X1 পণ্য উৎপাদন করতে, X1 পণ্য উৎপাদনে তার ব্যবহার করতে হচ্ছে 2 একক শ্রম। X1 পণ্য উৎপাদনে 2 একক, এই যে এখানে 2 একক আছে, 2 একক শ্রম সে ব্যবহার করছে এবং শ্রমের দাম হচ্ছে P1। কাজেই এবং সে 3 একক মূলধন ব্যবহার করছে, 3 একক মূলধন ব্যবহার করে। তাহলে তার এখানে গড় ব্যয় অপেক্ষকটা হবে গড় ব্যয় অপেক্ষক, অর্থাৎ আমরা সর্বনিম্নকরণ সমস্যায় তার গড় ব্যয়টি হবে 2P1 যোগ 3P2। আমরা সাধারণত সর্বনিম্নকরণ সমস্যায় অসমতা চিহ্নের বাম পাশে যে সমীকরণটি দেখায়, এটি হবে একটি ফার্মের গড় ব্যয়, এবং ডান পাশে যা দেখায়, যে সংখ্যাটি দেখাবো বা যে সমীকরণ দেখাবো, এটি হবে আয়, একটি ফার্মের আয়ের পরিমাণ। এখন X1, X2 বা X3 পণ্য সে বিক্রয় করে সে যে আয়টা লাভ করবে, এটি তার পরিমাণ। তাহলে আমরা দেখলাম সে 3টি পণ্য উৎপাদন করছে, X1, X2, X3। প্রথম সমীকরণটি হচ্ছে X1 পণ্য উৎপাদনের সময় তার গড় ব্যয়টি কত। এরপরে হচ্ছে X2 পণ্য উৎপাদনে সে ব্যবহার করছে 3 একক শ্রম, 3 একক শ্রম এবং এর সাথে 3 একক সে মূলধন ব্যবহার করছে। তাহলে এক্ষেত্রে X2 পণ্য উৎপাদনের ক্ষেত্রে তার গড় ব্যয়টা হবে কত? গড় ব্যয় হবে 3P1 প্লাস 3P2, এবং এখানে X2 পণ্যটি সে যে আয় করবে তার পরিমাণ হচ্ছে 3 একক। এরপরে আবার থাকবে X3 পণ্য। X3 পণ্য উৎপাদনে সে ব্যবহার করছে, আমরা অসমতা অনুসারে আমরা বলতে পারি 1 একক শ্রম। সে 1 একক শ্রম ব্যবহার করছে এবং 2 একক সে মূলধন ব্যবহার করে। তাহলে এক্ষেত্রে তার, অর্থাৎ X3 পণ্য, এটি হচ্ছে X3 পণ্য উৎপাদনের গড় আয়, আর এটি হচ্ছে X3 পণ্য উৎপাদনের গড় ব্যয়। তাহলে X3 পণ্য উৎপাদনের গড় ব্যয় তার হবে P1 প্লাস 2P2। এভাবে আমরা একমাত্রিক কার্যক্রমে ব্যয় সর্বনিম্নকরণের ক্ষেত্রে একজন উৎপাদনকারীর যে অসমতাগুলোর সম্মুখীন হয়, সেই অসমতাগুলি আমরা বের করে দেখালাম, এবং এই অসমতার বাম পাশে আমরা বিবেচনা করি এটি হচ্ছে উৎপাদনকারীর গড় ব্যয়, এবং ডান পাশে হচ্ছে উৎপাদনকারীর গড় আয়। এখানে তাহলে উৎপাদনকারী যে সমস্যার সম্মুখীন হয় সেটি হচ্ছে উৎপাদনকারীর গড় ব্যয় কখনোই গড় আয়ের বেশি হওয়া যাবে না। যদি এটি বেশি হয় তাহলে তাকে অবশ্যই বাজার থেকে বের হয়ে যেতে হবে, আর যদি সে
গড় ব্যয়টাকে মিনিমাম সে যদি গড় আয় সমান করতে পারে, তাহলে সে অবশ্যই বাজারে সে টিকে থাকবে, টিকে থাকবে। কাজেই আমরা উদ্বৃত্ত চল, এখন আমরা সে বাজারে টিকে থাকবে কিনা এটি আমরা কিভাবে বের করব? এটি আমরা উদ্বৃত্ত চলক দ্বারা পরিমাপ করতে পারবো। কাজেই আমরা এতক্ষণ যেটি শিখলাম সেটি হচ্ছে একটি সর্বনিম্নকরণ সমস্যায় আমরা উদ্বৃত্ত চলক ব্যবহার করি, অর্থাৎ একজন উৎপাদনকারী চাই সবসময় তার ব্যয়টা সর্বনিম্নকরণ করতে, এবং এই ক্ষেত্রে সে কিছু বাধার সম্মুখীন সে হতে পারে। এই বাধার সম্মুখীন সে যদি 3টি পণ্য উৎপাদন করে, তাহলে x1 এর জন্য সে প্রথম বাধার সম্মুখীন হতে পারে, x2 এর জন্য এবং x3 এর জন্য সে বাধার সম্মুখীন হতে পারে। এই ক্ষেত্রে এটি হচ্ছে শ্রম সে ব্যবহার করবে এবং সে মূলধন ব্যবহার করবে, এবং তার আয় হবে এত। ডান পাশে যে সংখ্যাগুলি থাকবে, এখানে তার সমস্যা হবে এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা তার অসমত বা সমতার বাম পাশে যেটি ব্যবহার করি সেটি হচ্ছে গড় ব্যয়, এবং এইখানে এই গড় ব্যয়টা গ্রেটার দেন অর ইকুয়াল টু গড় আয় হতে পারে। অর্থাৎ একমাত্রিক কার্যক্রমে সর্বনিম্নকরণের যে সমস্যা, সেই সমস্যাটি হলো যে এই বা ঝুঁকিটি হলো এই আয় অপেক্ষা ব্যয়টা বেশি হতে পারে, অর্থাৎ ব্যয় গ্রেটার দেন আয় হতে পারে। এটি হচ্ছে অসমতা। এখন আমরা এই অসমতাকে সমতায় রূপান্তরের জন্য আমরা উদ্বৃত্ত চলক এল বিয়োগ করতে পারি, বাম পক্ষ হতে বিয়োগ করতে পারি, এবং এল এর অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে উদ্বৃত্ত চলক এল থেকেই আসলে বোঝা যায় যে ফার্মটি শিল্পে প্রবেশ করবে, অর্থাৎ এল যদি গ্রেটার দেন 0 হয় তাহলে অবশ্যই ফার্মটি শিল্প থেকে বের হয়ে যাবে, এবং এল যদি 0 সমান হয় তাহলে ফার্মটি স্বাভাবিক মুনাফা লাভ করবে এবং সেই শিল্পে টিকে। আমরা এখন শিখব ঘাটতি চলক ও উদ্বৃত্ত চলকের মধ্যে পার্থক্য কি। প্রথমেই আমরা একটি তালিকা বা চার্ট তৈরি করব ঘাটতি চলক, এরপরে হচ্ছে লিখব উদ্বৃত্ত চলক। প্রথমে আমাদেরকে সংজ্ঞা বলতে হবে। একমাত্রিক কার্যক্রমে সর্বোচ্চকরণ সমস্যায় অসমতাকে সমতায় আনার জন্য ক্ষেত্রে যে চলক যোগ করা হয় সেটি হচ্ছে ঘাটতি চলক। পক্ষান্তরে ফার্স্টে আমাদের সংজ্ঞাটা লিখতে হবে। পক্ষান্তরে একমাত্রিক কার্যক্রমে সর্বনিম্নকরণ সমস্যায় যে চলক আমরা বিয়োগ করে অসমতাকে সমতায় আনি সেই চলককে বলা হয় উদ্বৃত্ত চলক। এরপর আমরা 2 নম্বর পার্থক্য বলতে পারি। ঘাটতি চলক ইংরেজি বড় এস অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, এবং উদ্বৃত্ত চলক আমরা সাধারণত ভি অথবা এল অক্ষর দ্বারা প্রকাশ করি। এরপরে 3 নম্বর পার্থক্য, সর্বোচ্চকরণ সমস্যায় সাধারণত ঘাটতি চলক ব্যবহার করা হয়। সমস্যাটা হবে সর্বোচ্চকরণে, আর সর্বনিম্নকরণ সমস্যায় আমরা উদ্বৃত্ত চলক আমরা ব্যবহার করে থাকি। এরপরে আমরা 4 নম্বর পার্থক্য দেখাতে পারি। ঘাটতি চলকে সাধারণত লেস দেন যে অসমতাটি থাকে সেটি সাধারণত লেস দেন অর ইকুয়াল টু চিহ্ন থাকে, এবং ঘাটতি চলক যোগ করে আমরা এই অসমতাকে আমরা সমতায় রূপান্তর করি। তবে উদ্বৃত্ত চলকে অসমতাতে অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল টু চিহ্ন থাকবে, এবং এইখানে উদ্বৃত্ত চলক আমরা বিয়োগ করে এই অসমতাকে আমরা সমতায় রূপান্তরিত করি। 5 নম্বর পার্থক্য আমরা বলতে পারি, ঘাটতি চলক এস এটি যদি ধনাত্মক হয় তাহলে সম্পদের অব্যবহৃত পরিমাণ নির্দেশ করবে, অর্থাৎ এস গ্রেটার দেন 0 হলে এখানে সম্পদ অব্যবহৃত থাকবে। আবার ঘাটতি চলক যদি এস ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা বলবো এখানে সম্পদের পূর্ণ ব্যবহার বা দক্ষ ব্যবহার হয়েছে। পক্ষান্তরে
চলক আমরা যদি এল বলি, এল গ্রেটার দেন 0 যদি হয়, তাহলে আমরা বলবো এখানে উৎপাদনকারীর লোকসান হবে, উৎপাদনকারীর লোকসান হবে। কিন্তু যদি উদ্বৃত্ত চলক এল সমান 0 হয়, তাহলে আমরা বলবো যে এখানে উৎপাদনকারীর স্বাভাবিক মুনাফা হবে, অর্থাৎ উৎপাদনকারী এখানে স্বাভাবিক মুনাফা লাভ করবে, ফলে সে বাজারে টিকে থাকবে। এরপরে আমরা 6 নম্বর পার্থক্য আমরা বলতে পারি, ঘাটতি চলক দ্বারা আমরা আসলে কি বুঝি? ঘাটতি চলক দ্বারা আমরা আসলে বুঝি সম্পদের পূর্ণ ব্যবহার হচ্ছে নাকি অপূর্ণ ব্যবহার হচ্ছে। এই বিষয়টি আমরা ঘাটতি চলক থেকে আমরা বুঝতে পারি। এছাড়া উদ্বৃত্ত চলক থেকে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘমেয়াদে একটি ফার্ম শিল্পে প্রবেশ বা শিল্প থেকে প্রস্থান সে করবে কিনা এই বিষয়টি প্রকাশ পায়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘমেয়াদে একটি ফার্মের শিল্পে প্রবেশ অথবা প্রস্থানের বিষয়টি এখানে প্রকাশ পায়। শিল্পে প্রবেশ বা প্রস্থানের বিষয়টি এখানে প্রকাশ পায়। সবশেষে আমরা বলতে পারি, যদি একটি ঘাটতি চলকের একটা উদাহরণ যদি আমরা দিই, অসমতার উদাহরণ, 7 নম্বর পার্থক্য, যদি আমরা একটি সমস্যার সর্বোচ্চকরণ হয় এবং অসমতাটি যদি হয় 2x + 3y ≤ 10 হলে, এখানে যদি আমরা ঘাটতি চলক যোগ করি তাহলে অসমতাটি দাঁড়াবে 2x + 3y + s সমান 10। অর্থাৎ প্রথমে অসমতাটি ছিল লেস দেন, অর্থাৎ বাম পক্ষটি ডান পক্ষের চেয়ে কম ছিল। তাহলে বাম পক্ষের সাথে কোনো একটি সংখ্যা যোগ করলে এটি অবশ্যই 10 এর সমান হবে। যে সংখ্যাটিকে আমরা যোগ করছি সেটি হচ্ছে ঘাটতি চলক। যোগ করে এই অসমতাটিকে আমরা সমতায় রূপান্তর করছি। তেমনি ভাবে আমরা যদি একটা উদাহরণ দিই, উদ্বৃত্ত চলকের প্রয়োগের যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে কেমন হবে? একটা উদাহরণ আমরা বলতে পারি, একটি সর্বনিম্নকরণ সমস্যায় 8x + 4y এবারে গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে 12, এটি একটা অসমতা। এখানে যদি আমরা উদ্বৃত্ত চলক আমরা বিয়োগ করি, এখানে খেয়াল করে দেখো অসমতাটিতে গ্রেটার দেন চিহ্ন আছে, অর্থাৎ এই বাম পক্ষটি বড় আর হচ্ছে ডান পক্ষ ছোট। তাহলে বাম পক্ষ থেকে কোনো একটি সংখ্যা যদি আমরা বিয়োগ করি তাহলে এটি ডান পক্ষের সমান হবে। কাজেই আমরা এই অসমতাটিকে সমতায় রূপান্তর করার জন্য যে সংখ্যাটি আমরা বিয়োগ করব সেই সংখ্যাটি হবে ঘাটতি চলক এবং এই অসমতাটি একটি সমতায় রূপান্তরিত হলো। মোটামুটি এই পার্থক্যগুলি আমরা পড়তে পারি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখলাম উদ্বৃত্ত চলকের অর্থনৈতিক ব্যাখ্যা এবং ঘাটতি চলক ও উদ্বৃত্ত চলকের মধ্যে পার্থক্য। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তোমরা সকলেই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।